স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের অসাধারণ ভয়ঙ্কর আজম জিনের দুর্দান্ত একটি ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি সত্যিই আপনাদেরকে ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব রাসেল রাজ ভাইয়ের লেখা আজম জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? ভূত আড্ডার সকল শ্রোতা, আশা রাখি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার এবং এডিটর। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। আজ আপনারা যে ঘটনাটি শুনতে যাচ্ছেন, সত্যি বলতে এই ঘটনাটা আমি নিজে যখন শুনেছিলাম তখন আমি অবাক হতে বাধ্য হয়েছিলাম। তাহলে একটাবার ভাবেন, ইমরান ভাইয়ের কণ্ঠে এই ঘটনাটা কতটা ভয়ঙ্কর সুন্দর লাগে। আর আপনারা ইতিমধ্যে এটাও জেনে গিয়েছেন যে আজ কার ঘটনা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক তাই, আজ আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় আজম জিনের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। ইমরান ভাই, আমার লেখার ভেতরে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব ঘটনার ভেতরে। তাহলে চলেন শুনে আসি আজকের ভয়ঙ্কর সেই ঘটনাটি, আর চলে যাই অন্ধকারের ভয়ের রাজ্যে। ঘটনাটি সবার বোঝার জন্য আমি এখান থেকে পুরো ঘটনাটা আজগর মামার ভাষায় তুলে ধরছি। বলছেন আজগর মামা। আজকের এই ঘটনাটা বেশ রহস্যময় একটা ঘটনা। তাহলে প্রতিবারের মতো মনোযোগ দিয়ে শুনতে থাকো, তুমি নিজেও অবাক হয়ে যাবে। এটা বলে আজগর মামা আবারও বলতে শুরু করলো, এটা বেশ অনেক দিন আগের কথা, কিন্তু আমার এখনো ভালো করেই মনে আছে। আমি একদিন আমাদের মাদ্রাসায় গিয়েছিলাম আমার বড় হুজুরের সাথে দেখা করতে। আমি ওখানে গিয়ে দেখি বড় হুজুর মাদ্রাসাতে নেই। এটা দেখে আমি বাড়ি চলে আসতে যাব, ঠিক তখনই আমার পেছন থেকে একটা বাচ্চা আমাকে সালাম দিয়ে আমার পরিচয় জিজ্ঞেস করে। আসলে সেই বাচ্চাটা মাদ্রাসায় নতুন এসেছিল, তাই হয়তো আমাকে চিনতো না। যাই হোক, মূল ঘটনায় ফিরি। তারপরে আমি বাচ্চাটার দিকে তাকিয়ে সালামের উত্তর দিয়ে আমার পরিচয় দেই, আর আমি এটাও বলি আমি এসেছিলাম বড় হুজুরের কাছে। কিছু সময় পরে মাদ্রাসার ভেতর থেকে আরো বাচ্চারা বেরিয়ে আসে। তারপর সেখানে থেকে কিছু বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে, কারণ তারা আমাকে আগে থেকেই চিনতো। আমি তখন তাদের কাছে জিজ্ঞেস করি বড় হুজুর কোথায় গিয়েছে। উত্তরে আমার সামনে থাকা বাচ্চা ছেলেদের ভেতর থেকে একজন বলে, বড় হুজুর তো একটা অপরিচিত লোকের সাথে কোথায় যেন গিয়েছে, আর আমাদের বলে গিয়েছে হুজুর না আসা পর্যন্ত আমরা যেন মাদ্রাসায় থেকে বাড়িতে না যাই।
সেই সময় আমি বলি, আসবে কখন সেটা কি জানো? উত্তরে সেই ছেলেটা বলে, না সেটা তো বলে যায়নি। তারপরে আমি আবারও বলি, আচ্ছা তাহলে আমি বাড়িতে চলে যাই, তোমাদের হুজুর আসলে বলবে আমি এসেছিলাম। তখন সেই বাচ্চা ছেলেটা বলে, না আপনি এখন যেন না, হুজুর মনে হয় একটু পরেই চলে আসবে, না হলে তো আমাদের বাড়িতে যেতে বলতো। আমি তখন বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুরের সাথে একবার দেখা করেই যাই। তখন আমি সব বাচ্চাদের মাদ্রাসার ভেতরে নিয়ে গিয়ে আবারও পড়তে বলি। আমার কথা শুনে বাচ্চাগুলো পড়তে বসে যায়। আর তখন বড় হুজুরের অবর্তমানে আমি তাদেরকে পড়াচ্ছিলাম। এমন করে অনেকটা সময় চলে গেল, কিন্তু বড় হুজুর তো আসার কোনো নামই নেই। হঠাৎ করে আমি শুনতে পাই মাদ্রাসার সামনে থেকে কেউ একজন ডাকাডাকি করছে। আমি তা শুনে তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখি একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। শরীরটা কেমন যেন শুকিয়ে আছে তার, গায়ের রং কালো। এমনকি তার চোখের দিকে তাকিয়ে দেখে তার চোখের নিচে কালো কালো দাগ পড়ে গিয়েছে। দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে ঠিকমতো হয়তো ঘুমায়নি। কিছু সময় লোকটার দিকে তাকিয়ে থাকার পরে আমি লোকটাকে বলি, কে আপনি? আর আপনি কাকে খুঁজছেন? উত্তরে লোকটা হাঁসফাঁস করতে করতে বলে, আহা, আমি অনেক বিপদে পড়েছি। আর আপনাদের মাদ্রাসার বড় হুজুর আমাকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু তাকে ওই শয়তানরা আহত করে দিয়েছে। এটা শুনে আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে, সাথে সাথে আমার চোখের কোণে অশ্রু চলে আসে। কিছু সময় পরে আমি লোকটাকে বলি, আমাকে নিয়ে চলেন সেখানে। তখন লোকটা বলে, জি ভাই চলেন, বেশি দেরি হলে হয়তো আরো সমস্যা হবে। আমি লোকটার সাথে হেঁটে হেঁটে তাদের বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ লোকটা আমাকে বলে, ভাইজান, আপনার নামটা তো এখনো শোনা হয়নি, আপনার নাম কি? তখন উত্তরে আমি বলি, আমার নাম আজগর আলী। আমার নামটা শোনার সাথে সাথে আমি দেখি লোকটা চমকে উঠেছে। আর তারপরে লোকটা সেখানে থমকে দাঁড়িয়ে যায়। এটা দেখে আমি জিজ্ঞেস করি, তার কি হয়েছে, কেন সে এমন করে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ল? উত্তরে লোকটা বলে, ভাইজান, বড় হুজুর তো আপনার কথাই বলেছে। তখন আমিও দাঁড়িয়ে যাই লোকটার পাশে। আর তারপরে আমি লোকটাকে বলি, আর কি বলেছে বড় হুজুর? আমাকে সবকিছুই খুলে বলুন। আমার কথা শুনে লোকটা বলে, ভাইজান, আগে আমার বাড়িতে চলেন, তারপরে সবকিছু বলছি। এখন আর দেরি করা সম্ভব না। আর এখন যদি আমরা দেরি করে যাই তাহলে হয়তো অনেক বড় কোনো বিপদ হতে পারে। লোকটার এমন কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই আর মনে মনে ভয়ও পাই। এর কারণ হলো আমার মনে ভয় ছিল বড় হুজুরের আবার কিছু হলো না তো। আমি দ্রুত লোকটাকে বলি, ভাইজান চলেন। তারপরে আমরা আরো কিছু সময় হাঁটার পরে একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছাই। আমি বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখছিলাম বাড়িটা টিন দিয়ে বানানো, অনেকটা গ্রাম বাংলার বাড়ির মতো। আমি বাড়িটার সামনে দাঁড়িয়ে ভালো করে বাড়িটা দেখছিলাম। হঠাৎ আমার শরীরে লাগে একটা অদৃশ্য বাতাস। বাতাসটা আমার গায়ে লাগার কিছু সময়ের ভেতরেই আমার শরীরের ভেতরে কেমন যেন অন্যরকম একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। আর তার সাথে আমার নাকে ভেসে আসতে থাকে একটা বিশ্রী দুর্গন্ধ। তখন আমি বুঝতে পারলাম এখানে একটা না, অনেকগুলো ভয়ঙ্কর শক্তিশালী শয়তান আছে। আমি তখন আর বেশি দেরি না করে অতি দ্রুত দোয়া পড়ে আমার শরীরটা বন্ধ করে নেই। সাথে সাথে আবারও আমার চারপাশটা শান্ত হয়ে যায়। এর ভেতরে আমার সাথে যেই লোকটা এসেছিল সে তার ঘরের ভেতরে চলে গিয়েছিল, যেটা আমি খেয়াল করিনি তখন। হঠাৎ সে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে ডাকতে শুরু করে, আজগর ভাই, আজগর ভাই কি হয়েছে? তখন আমি ডাক শুনে অনেকটা চমকে উঠে বলি, কি কি হয়েছে? তখন সে বলে, ভাইজান ঘরের ভেতরে এসে দেখে যান। এটা শুনে আমার মনে পড়ে আমি এখানে কি করতে এসেছিলাম। সত্যি বলতে আমি ওই বাড়িটার সামনে যাওয়ার পর থেকে আমি কেমন যেন একটা হয়ে গিয়েছিলাম। আমার মনেই ছিল না আমি এখানে কি করতে এসেছিলাম। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। তারপরে আমি লোকটার পেছনে পেছনে ঘরের ভেতরে যাই। ঘরের ভেতরে গিয়ে আমি তো হতভম্ব হয়ে যাই। কারণ আমি বাইরে থেকে এই বাড়িটা যেমন দেখেছিলাম এটা আসলে ভেতরে সম্পূর্ণ ভিন্ন।
আমি ঘরের ভেতরে গিয়ে দেখি ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমার সামনে যেন কিছুই দেখা যাচ্ছিল না। এমনকি আমি নিজের হাতও দেখতে পাচ্ছিলাম না। শুধুমাত্র আমার গায়ে থাকা সাদা পাঞ্জাবিটা একটু একটু দেখা যাচ্ছিল। হঠাৎ আমি চমকে উঠি একটা বিকট শব্দে। শব্দটা আমার পেছন দিক থেকে এসেছিল। আমি তখন বেশি কিছু না ভেবে পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করি কিসের শব্দ হয়েছে। আমি পেছনে তাকিয়ে তো পুরো কেঁপে গেলাম। এটার কারণ হলো আমি পিছনে তাকানোর পর দেখি আমার পিছনের বিশাল একটা দরজা সেটা বন্ধ হওয়ার ফলে এমন শব্দ হয়েছে। এটা আমি খুব ভালো করেই বুঝতে পারলাম। কিন্তু আমার কিছুতেই মাথায় আসছে না একটা বিষয়, সেটা হলো আমি তো একটা সাধারণ টিনের ঘরের ভেতরে ঢুকেছিলাম। কিন্তু এখন যে আমি দেখছি এটা একটা রাজপ্রাসাদের দরজা। হঠাৎ করে কেমন একটা কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে আবার আমার মনে পড়ে গেল আমার সাথে আসা সেই লোকটার কথা। সাথে, সাথে আমি আবারও ঘুরে দাঁড়াই। আমি দেখার চেষ্টা করি আমার সাথে সেই লোকটা আমার সামনে আছে কিনা। আমি সামনে তাকিয়ে তো পুরো অবাক হয়ে যাই। এ কি? আমার সামনে তো কেউ নেই। তাহলে সেই লোকটা কোথায় গেল? সে তো আমার দু চোখের সামনেই ঘরের ভেতরে ঢুকলো। তাহলে সে গেল কোথায়? অনেক সময় সেখানে দাঁড়িয়ে থাকার পরে আমি দেখি আমার চারপাশে অনেকগুলো লাল চোখ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। সেই লাল চোখগুলো যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি তখন বেশ ভয় পেয়ে যাই। কারণ একে ওটা আমার কাছে একেবারে অপরিচিত একটা জায়গা, তার উপরে আবার আমি একদমই একা। আর তাছাড়া তখন আমার মাথায় কাজ করছিল না। একটা সময় তারা আমার অনেক কাছে চলে আসে। তখন আমি তাদের দেহগুলো দেখতে পাই। আমি তাদের দেহগুলো দেখার পর আমার যেন হার্ট ফেল করে মরে যাওয়ার উপক্রম হয়। এটার কারণ হলো তাদের দেহটা এতটা বিশাল ছিল যেটা মুখে বলার মতো না। আর তাদের সবার মাথায় ছিল অনেক বড় বড় ২টা করে শিং। আর হ্যাঁ, তাদের নাকের ওপরও একটা শিং ছিল। আর তাদের সারা গায়ের রং ছিল রক্ত লাল। এত সময় যা যা দেখছিলাম সবকিছুই ঠিক ছিল, কিন্তু এরপরে আমি যেটা দেখি ওটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি কেন? কেউই ওইটা দেখার জন্য প্রস্তুত থাকবে না। তারপর খেয়াল করি এই সবগুলো জিনের মুখ পুরোপুরি খোলা। বিশাল বড় করে হা করে আছে তারা। আর তাদের মুখের ভেতর কতটা বড় বড় দাঁত আমি দেখতে পেয়েছিলাম। আর দাঁতগুলো কতটা ভয়ঙ্কর ছিল সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এরপর তারা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আর মুখ থেকে কেমন যেন একটা গোঙানির মতো শব্দ করতে থাকে। তার সাথে তাদের হা করে থাকা মুখের ভেতর থেকে যেন বিশ্রী দুর্গন্ধযুক্ত তরল কিছু একটা বেয়ে বেয়ে নিচে পড়ছিল। এসব দৃশ্য দেখে আমার তখন মরে যেতে ইচ্ছে করছিল। তারা যেই না আমার একেবারে কাছে চলে এসেছে ঠিক তখনই অদৃশ্য থেকে কেউ একজন মোটা ভারী কণ্ঠে শয়তানগুলোকে উদ্দেশ্য করে বলে, এই জানোয়ারের বাচ্চারা, তোরা কেউ ওর গায়ে হাত লাগাবি না। ওর সাথে আমার এখনো অনেক হিসাব কিতাব বাকি আছে। ওকে ওকে আমি নিজের হাতে মারবো। এরও একটা কারণ আছে। ওর কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। আজ ওর কোনো নিস্তার নেই। এটা শুনে আমার পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে থাকে। সাথে সাথে আমার আশেপাশে থাকা সব শয়তান জিনগুলো সেখান থেকে পালিয়ে যায়। আমি তখনও ওই একই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না এখানে হচ্ছেটা কি, আর এই শয়তানগুলোই বা কারা, আর যে আমাকে মারতে চাইছে সেই বা কে। এসব ভাবছিলাম, হঠাৎ আমার কানে আসে আমার বড় হুজুরের গলার আওয়াজ। বড় হুজুর যেন অনেক দূর থেকে আমাকে বলছে, আজগর আলী, এরা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও। এটা শুনে আমি চিল্লিয়ে বলি, হুজুর আপনি কোথায়? আমি আসছি, আমি বেঁচে থাকতে আপনার কোনো কিছুই হতে দেব না। কিন্তু আমি আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। তারপরে আমি বেশি কিছু না ভেবে সামনের দিকে হাঁটা শুরু করি। তখন রীতিমতো আমি দৌড়াতে শুরু করেছিলাম।
কিছুটা সামনে যেতেই আমার পায়ে আঠালো ভেজা ভেজা কিছু একটা লাগে। তখন আমি নিচু হই দেখার জন্য যে পায়ে কি লেগেছে। যেই না নিচু হয়েছে ঠিক তখনই কোথা থেকে একটা গাছের শিকড় এসে আমাকে পেঁচিয়ে ধরে। আমি যেন তখন আমার শরীরটাও নাড়াতে পারছিলাম না। হঠাৎ সেই শিকড়টা আমাকে টান দিয়ে নিয়ে যেতে শুরু করে। আমি তখন চিৎকার করতে লাগলাম আর বলতে লাগলাম, আজম, তুমি কোথায় আছো? আমাকে এখান থেকে উদ্ধার করো। এরা আমাকে মেরে ফেলবে। সাথে সাথে আমার কানে আসে একটা মোটা কণ্ঠ, যেন আজম জিন অনেক দূর থেকে আমাকে বলছে, আজকর আলী, আমি আসতে পারছি না, কিন্তু তুমি ভেবো না, আমি যে করেই হোক তোমাকে এই শয়তানদের রাজ্য থেকে বের করে নিয়ে আসবো। আমি আসবো, আমি আসবো। তারপরে আমি আরো শুনতে পাই আজম জিন বলছে, এখন আপাতত তুমি দোয়া পড়তে থাকো আর সব সময় আল্লাহকে স্মরণ করো। আমি খুব তাড়াতাড়ি আসছি, সেই সাথে ওদের রাজ্যটাও আমি ধ্বংস করে দেব। এটা বলার পরে আওয়াজটা কোথায় যেন মিলিয়ে যায়। তখনও শিকড়টা আমাকে টানছিল। একটা সময় আমাকে টানতে টানতে একটা ভয়ঙ্কর সুড়ঙ্গর ভেতরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে শিকড়টা আমাকে মুক্ত করে দেয়। তখন যেন আমি কিছুটা হাঁপ ছেড়ে বেঁচে যাই। সে সময় যেন আমার শরীরের সব শক্তি শেষ হয়ে এসেছিল। আর তাছাড়া আমার শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়েও গিয়েছিল। সেই কাটা জায়গা দিয়ে একটু একটু করে রক্ত বের হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে আমি আমার আশেপাশে তাকাই। তারপরে আমি যেগুলো দেখি তাতে আমি ভয় পেয়ে যাই। আমি দেখি আমি যেখানে আছি তার পাশেই ৫টা বিশাল আকৃতির সিংহ দাঁড়িয়ে আছে। তারা যেন কারো অনুমতির জন্য অপেক্ষা করছে। একবার যদি তাদের অনুমতি দেওয়া হয় তাহলে তারা এক নিমিষেই আমাকে চিড়ে খাবে। তারা তখন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকে। তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি দোয়া পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে যেন কোনো শব্দই বের হচ্ছিল না। আমি যেন তখন ভয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম। হঠাৎ উপর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠে কেউ একজন বলল, এই, তোরা এটাকে এখন মারবি না, ওকে আগে বুঝতে হবে ভয় কাকে বলে, তারপরে ওকে মারবো। আপাতত তোরা তোদের কাজ কর, যা। তখন আরো একটা ভয়ঙ্কর মোটা কণ্ঠ আসতে থাকে। সেখানে আমি বুঝতে পারি এটা আজম জিন। আজম জিন অনেক দূর থেকে চিৎকার করে বলে, খবরদার, তোরা যদি আজকর আলীর শরীরে একটা টোকাও দিস, তাহলে কিন্তু এই পৃথিবীতে তোদের কেউ বাঁচাতে পারবে না। সাথে সাথে আরো একটা মোটা কণ্ঠ আমার কানে আসে। সে বলে, এই আজম, তুই আমার রাজ্যে কখনোই আসতে পারবি না। আমাকে কি তুই দুর্বল কোনো জিন মনে করেছিস? তুই তো ভালো করেই জানিস আমি কে। তারপরেও তুই নিজের শক্তি নিয়ে বড়াই করছিস। আয় দেখি, দেখি তোর কত শক্তি আছে। এটা শুনে আজম জিন আবারও দূর থেকে চিৎকার করে রাগান্বিত কণ্ঠে ওই শয়তানটাকে উদ্দেশ্য করে বলে, আমি আসবো, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, কিন্তু সেই দেখা হবে তোর আর আমার শেষ দেখা। তুই এখনো চিনিস না আমাকে। আমি আজম, আমি আজম জিন। আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তোদের মতো শয়তানদের এই দুনিয়া থেকে জাহান্নামে পাঠানোর জন্য। আর আমি এখন ভালো করেই বুঝতে পারছি তোর মরার অনেক শখ হয়েছে। আমি খুব তাড়াতাড়ি তোর সেই ইচ্ছেটা পূরণ করে দেব। তখন শয়তানটা বলে, কে কাকে মারে সেটা দেখা যাবে, আগে এখানে আয় তো।
সাথে সাথে আজম জিন আবারও চিৎকার করে বলে, মনে নেই সেবার তোর বাবাকে মেরেছিলাম? তোর বাবা কিন্তু তোর থেকেও বেশি শক্তিশালী ছিল। সে ছিল ইদ্রিস জিনের সর্দার। ওইবার আমি তোকেও তোর বাবার সাথে মেরে দিতাম, কিন্তু তখন তোর কোনো খারাপ কাজ আমার চোখে পড়েনি, তাই আমি সে সময় কিছু বলিনি। সেবার তোকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু এবার এবার তোকে কেউ আর বাঁচাতে পারবে না। আজম জিনের কথা শুনে তখন সেই শয়তানটা চিৎকার করে বলে, এত কথা না বলে আমার রাজ্যে প্রবেশ করে দেখা, আর তোর বন্ধুকে বাঁচিয়ে নিয়ে যা। তখন প্রমাণ হয়ে যাবে তুই কতটা শক্তিশালী। আর আমি এই কুত্তার বাচ্চাকে এখানে এমনি এমনি নিয়ে এসেছি। আমি একে এখানে নিয়ে এসেছি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, কারণ এই কুত্তার বাচ্চা মানুষটা তোকে নিয়ে এসেছিল আমাদের রাজ্যে, তাই আগে এটাকেই মারবো। তুই কিছু করতে পারলে করে নে। তারপরে আজম জিন বলে, আমি আগে থেকেই সব কিছু জানি। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবারও আসবো। তোর মৃত্যুকে সাথে নিয়ে আসবো। এরপরে সবকিছু আবারও শান্ত হয়ে যায়, আর কোথাও কোনো শব্দ বা কোলাহল নেই। তখন আমি আবারও সামনের দিকে তাকিয়ে দেখি আমার সামনে থাকা সেই বিশাল বিশাল সিংহগুলো তাদের দুই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল তারা মনে মনে কারোর সাথে কথা বলছে। তখন তাদের চোখ বন্ধ দেখে আমি ওখান থেকে পালিয়ে আসার জন্য দরজা খুঁজতে থাকি। হঠাৎ আমার চোখ যায় সিংহ পাঁচটার পেছনে। আমি দেখতে পাই তারা যেখানে দাঁড়িয়ে আছে তাদের ঠিক পেছনে একটা ছোট্ট দরজা। দরজাটার ভেতর দিয়ে কোনো রকমে একজন যাওয়া যাবে, দুইজন যেতে গেলেই সমস্যা হবে। যাই হোক, তারপরে আমি সিংহ পাঁচটার নিচ দিয়ে তাদের পেছনে চলে যাই। আমি অনেক সাবধানতার সাথে যাচ্ছিলাম, কারণ আমি জানি এখন যদি তারা চোখ খোলে তাহলে আমার কি হতে পারে। আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তারা। তারপরে আমি যেই না দরজার সামনে গিয়েছি, ঠিক তখনই আমার পেছন থেকে আমার শরীরে গরম নিঃশ্বাস পড়ে। আমি তখন বুঝতে পারি এটা কাদের নিঃশ্বাস। আমি আমার ঘাড় ঘুরিয়ে যেই না পিছনে তাকিয়েছি, ঠিক তখনই আমি দেখি আমার পেছনে থাকা সব কয়টা সিংহ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তাদের দেখে মনে হচ্ছিল তারা অনেক রেগে আছে, আর এদিকে গরম নিঃশ্বাসটা তাদের নাকের ভেতর থেকেই আসছিল। তারা রাগে যেন ফসফস করছিল। তারা সেই সময় আমার মুখের কাছে এসে দাঁড়িয়ে থাকে। হঠাৎ আমার পেছন থেকে কেউ একজন আমাকে টান দিয়ে ছোট্ট সেই দরজার ভেতরে নিয়ে যায়। টানটা এতটাই জোরে ছিল যে আমি এতে করে কিছুটা ব্যথাও পেয়েছিলাম। আমি ভেতরে গিয়ে একটা বিষয় বুঝতে পারি, আর সেটা হলো আমি যেই ছোট্ট দরজার ভেতরে ঢুকেছিলাম ওটা কোনো সাধারণ দরজা ছিল না। এটা বলার কারণ হলো আমি যখনই দরজার ভেতরে গিয়েছিলাম তখন আমি সোজা নিচের দিকে পড়ে যাচ্ছিলাম। আমি ভালো করেই বুঝতে পারছিলাম এটা হয়তো কোনো সুড়ঙ্গ। আমি নিচে পড়ছি তো পড়ছি, আর সাথে আমি শুনতে পাচ্ছিলাম সিংহ পাঁচটা অনেক জোরে জোরে হুংকার করছে। কত সময় লেগেছে বলতে পারবো না। আমি যখন নিচের দিকে পড়ছিলাম তখন আমার চোখ বন্ধ করে রেখেছিলাম, কারণ আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। আর মনে মনে বলছিলাম, আল্লাহ, আমাকে এই শয়তানটার হাত থেকে রক্ষা করো। আর সাথে সাথে আমি দোয়া পড়তে থাকি। হঠাৎ আমি নরম কিছু একটার উপর পড়ি। তখন আমি একটু ব্যথাও পাইনি। কারণটা আগেই বলেছি, আমি নরম কিছুর উপর পড়েছিলাম। কিছু সময় পর আমি উঠে দাঁড়ালাম আর বোঝার চেষ্টা করলাম আমি এখন কোথায় আছি। আমি দাঁড়িয়ে দেখি, এ কি, আমি তো সিংহের মাথার উপর দাঁড়িয়ে আছি। আমি এখানে আসলাম কি করে? এমন হাজার প্রশ্ন তখন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তখন আমার কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না। হঠাৎ আমার মনে পড়ে আজম জিনের বলা কথাগুলো। আমি মনে মনে ভাবি, তাহলে কি আজম জিনের সাথে এই শয়তানের
অনেক আগে থেকেই পরিচয়? আরো অনেক প্রশ্ন, কিন্তু উত্তর কে দেবে? আজম জিন তো এখানে নেই, আর সে তো আসতেও পারছে না। হঠাৎ আমি একটা ঝাঁকুনি অনুভব করি। আমি তখন আমার মাথাটা আবারও তুলে দেখতে যাই কি হয়েছে। তখন আমি দেখি আমার পাশে 4টা সিংহ জোরে জোরে হুংকার করছে, কিন্তু কি কারণে এসব জানি না। সাথে সাথে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি, আর ওটা দেখার পরেই আমি সিংহের মাথার উপর থেকে নিচে লাফিয়ে পড়ি। কারণ আমি দেখতে পাই আমার পাশে থাকা সেই সিংহের শরীরে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। আর আমি যদি তখন লাফিয়ে না পড়তাম তাহলে হয়তো সেই আগুনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যেতাম। যাই হোক, আবারও ঘটনায় আসি। আমি নিচে পড়ার পর দেখি সেই সিংহ পাঁচটা আবারও আমার দিকে এগিয়ে আসছে। তারা যেই না আমার উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগে। সাথে সাথে আমি তাকাই আমার সামনের দিকে। আমি সেদিকে তাকিয়ে দেখি আমার সামনে থাকা 5টা সিংহ ছটফট ছটফট করছে। আমি এটা দেখে তো বেশ অবাক হয়ে যাই। আমি বুঝতে পারছিলাম না এদের মারলোটাকে। আজম জিন তো এখানে আসতে পারছে না। ঠিক তখনই আজম জিনের সেই ভয়ঙ্কর কণ্ঠ আমার কানে আবারও ভেসে আসে। আমি শুনতে পাই আজম জিন অনেক দূর থেকে চিৎকার করে আমাকে বলছে, আসগর আলী, ওদের আমি মেরেছি। এতে অবাক হওয়ার কিছু নেই। আমি খুব তাড়াতাড়ি আসছি। তখন আমিও চিৎকার করে আজম জিনকে বলি, বন্ধু, আমি এখান থেকে বের হব কি করে? আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এখানে থাকতে পারছি না। এটা বলে আমি কান্না করে দেই, কারণ তখন সত্যিই আমার দম বন্ধ হয়ে আসছিল। আজম জিন তখন রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, আসগর আলী, আমি এই শয়তানের রাজ্য ভেঙে তছনছ করে দেব। তোমার কিচ্ছু হবে না। আমি আসছি। আমি আজম জিনকে বলি, বন্ধু, আমি এখন কি করব? আমি তো এখান থেকে বের হতে পারছি না। তখন আজম জিন বলে, আসগর আলী, তুমি যেই দরজার ভেতরে ঢুকেছিলে ওটার ভেতরে আবারও যাও। এটা শুনে আমি বলি, ওটার ভিতরে গিয়ে কি হবে? আমি তো আবারও এখানেই চলে আসব। দেখনি এর আগে একবার গিয়েছিলাম। এবার আজম জিন বলে, আরো একবার যাও। আমি বলছি তো যাও সেখানে। আমি আর কিছু না বলে সোজা দরজার সামনে চলে যাই। এর কারণ হলো আজম জিন আমার থেকেও আরো অনেক বেশি জানে, তাই আমি কখনো তার মুখের উপর কথা বলি না। তখন আমি আল্লাহর নাম নিয়ে সোজা দরজার ভেতরে চলে যাই। আমি ভিতরে গিয়ে তো অবাক, কারণ আমি দেখি সামনে একটা সাদা আলোক রশ্মি দেখা যাচ্ছে। তখন আমি ওই আলোক রশ্মিকে অনুসরণ করে সামনে যেতে থাকি। হঠাৎ আমি নিচের দিকে পড়ে যেতে শুরু করি। সাথে সাথে আমি আমার চোখটা বন্ধ করি। তারপরে অনেক সময় যাওয়ার পরে আমি একটা বন্ধ কুঠুরির ভেতর নিজেকে আবিষ্কার করি। তখন আমি একটু দূরে তাকিয়ে দেখি একটা জুব্বা পরিহিত লোক বসে আছে। লোকটাকে আমার অনেক পরিচিত মনে হয়। আমার মনে হচ্ছিল এই লোকটাকে আমি আগেও দেখেছি, কিন্তু কোথায় তা মনে করতে পারছি না। তখন আমি লোকটার কাছে গিয়ে বলি, আসসালামু আলাইকুম, কে আপনি? তখন লোকটা আমার দিকে মুখ তুলে তাকায়। তখন আমি তো অবাক, এটা তো বড় হুজুর। বড় হুজুর আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। বড় হুজুরের এই অবস্থা দেখে আমি যেন কোনো কথাই বলতে পারছিলাম না। আমি নিজেও তখন কান্না করে দিলাম। কিছু সময় পরে বড় হুজুর আমাকে বলে, আজগর, তুমি কি জানো এই শয়তানটা কে? উত্তরে আমি বলি, না, আমি এর সম্পর্কে কিছু জানি না। তখন বড় হুজুর আবার বলে, তুমি ভালো করেই জানো, কিন্তু মনে করতে পারছো না। তখন আমি বলি, আপনার কথা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? তখন বড় হুজুর বলে, আজগর আলী, তোমার নিশ্চয় মনে আছে ইফরিত জিনের বাদশাহ আমাকে একবার তার রাজ্যে নিয়ে গিয়েছিল আমাকে মারার জন্য। এটা শুনে আমি বলি, জি হুজুর, আমার এখনো ভালো মতোই মনে আছে। তারপরে হুজুর বলে,
হুম, তাহলে শোনো, এই শয়তানটাকে, এই শয়তান হলো ওই ইফরিত শয়তানের ছেলে কাবরুষ। এর শক্তি অনেক। সে এখন আমাকে আর তোমাকে এখানে নিয়ে এসেছে মূলত তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন আমি বলি, আচ্ছা তাই নাকি, বুঝতে পারছি। দুঃখিত ঘটনার ভেতরে কথা বলার জন্য। আসলে এখানে যে ইফরিত জিনের বাদশাকে আজম জিন মেরেছিল, সেই ঘটনাটা এর অনেক আগেই প্রচার হয়ে গিয়েছে। আর সেই ঘটনাটা যদি আপনাদের শুনতে মন চায়, তাহলে শুনে আসতে পারেন 124 নাম্বার এপিসোড। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। বলছে আজগর মামা। তারপরে বড় হুজুর আমাকে বলে, আজগর, তোমার না একটা জিন বন্ধু আছে, তাকে একবার ডাকবে নাকি? তখন আমি বলি, সে এখানে আসতে পারছে না। সে যদি এখানে আসতে পারতো তাহলে এত সময় এই খেলা শেষ হয়ে যেত। তখন আমার কথা শুনে বড় হুজুর বলে, আজগর, তাহলে এখন আমরা কি করব? উত্তরে আমি বলি, হুজুর, আমরা এখন এখানেই থাকবো আর আজম জিনের আসার অপেক্ষা করব। তখন বড় হুজুর বলে, হ্যাঁ, দেখা যাক কখন আসে। তখন আমি অনেক বেশি ক্লান্ত থাকার কারণে কিছু সময়ের ভেতরে বড় হুজুরের পাশে শুয়ে পড়ি। আর একটা সময় নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি। কত সময় পরে ঘুম থেকে উঠেছিলাম সেটা জানি না, কিন্তু আমার ঘুম ভেঙে যায় একটা শব্দ পেয়ে। আমি শব্দটা পাওয়ার সাথে সাথে লাফিয়ে উঠে পড়ি। আর তারপরে আমি দেখি আমার সামনে একটা বিশাল দানব দাঁড়িয়ে আছে। দানবটা দেখতে এমন ছিল, তার মাথায় বড় বড় দুইটা শিং, আর তার মাথার চুলের জায়গায় ছিল ভয়ঙ্কর বড় বড় সাপ। তারা আমাকে দেখে হিস হিস শব্দ করছে, আর দানবটার মুখের ভেতর থেকে বেরিয়ে আছে বড় বড় দাঁত, আর তার চোখটা ছিল পুরো নীল। আমি তখন কিছুটা ভয় পেয়ে গেলাম। আমি পাশেই তাকিয়ে দেখি বড় হুজুর মাটিতে পড়ে আছে। মনে হয় সে হয়তো অজ্ঞান হয়ে গেছে শয়তানটাকে দেখে। তখন আমার সামনে দাঁড়িয়ে শয়তান দানবটা চিৎকার করে হাসতে হাসতে বলে, এই কুত্তার বাচ্চা, আমি কে তুই কি সেটা জানিস? আমি মহাশক্তিধর কাব্রুষ। আমি ফ্রিজিনের বাদশার একমাত্র ছেলে। আমার বাবাকে তো তোর পোষা জিন মেরে ফেলেছে, কিন্তু আমাকে সে কিছুই করতে পারবে না, কারণ আমি মহাশক্তিধর কাব্রুষ। এটা বলে শয়তানটা আমার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই আমি অনুভব করি নিচের মাটি যেন থরথর থরথর করে কাঁপছে। সাথে সাথে আমার কানে আসে শো শো বাতাসের তীব্র শব্দ। শব্দটা শুনে মনে হচ্ছিল বিশাল একটা ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে। তখন শয়তানটা আমাকে বলে, এই কুকুরের বাচ্চা, এসব কি হচ্ছে বাইরে? ঠিক তখনই আমার কানে ভেসে আসে ঝনঝন ঝনঝন সেই আওয়াজটা। এটা শোনার পরেই আমার মনটা ভালো হয়ে যায়। তখন আমি চিৎকার করে বলতে শুরু করি, আমার বন্ধু আজম জিন আসছে, এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। এটা বলার সাথে সাথে আমার শরীরটা প্রচন্ড গরম হতে শুরু করে, আর আমার সারা শরীর যেন ঘামে ভিজতে শুরু করে। কিছু সময় পরে আমি দেখি একটা নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে আমাদের দিকে ধেয়ে আসছে। তখন আমি কাবরুষের দিকে তাকিয়ে দেখি সে রীতিমতো ভয়ে চুপসে গেছে। অল্প কিছু সময়ের ভেতরে নীল ধোঁয়ার কুণ্ডলটা আমাদের সামনে চলে আসে। তারপরে সেই ধোঁয়াটা আমাদের চারপাশটা ঘুরে ঘুরে একটা সময় সেই ধোঁয়ার কুণ্ডলের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর একটা দানবের আকৃতি নিয়ে আজম জিন। আমি আজগর আলী শয়তান কাবরুসকে দেখে যতটা না ভয় পেয়ে গিয়েছিলাম, তার থেকেও কয়েক গুণ বেশি ভয় পেয়েছিলাম আজম জিনের এই ভয়ঙ্কর রূপ দেখে। তখনই আমার কানে আবারও আসে ভয়ঙ্কর একটা আর্তনাদের শব্দ। শব্দটা বাইরে থেকে আসছিল। এইভাবেই কেটে যায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। কোথাও কোনো কোলাহল নেই। হঠাৎ করে বাহির থেকে আবারও একটা নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী আসতে শুরু করে আমাদের দিকে। কিছু সময়ের ভেতর সেই ধোঁয়া এসে
আজম জিনের ভেতর ঢুকে পড়ে। তখন আজম জিনের শরীরটা আরো বেশি নীল হয়ে যায়। এসব দেখে শয়তান কাবরুষ আজম জিনের পায়ে পড়ে যায় আর আকুতি মিনতি করতে করতে বলে, প্রভু, আমাকে জানে মারবেন না। আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনোই এমন কাজ করব না। আরো কান্নাকাটি করতে থাকে। তখন আজম জিন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, ইফরিত জিনের বাদশার ছেলে কাফরুষ, তুই না বলেছিলি আমি এখানে আসতে পারবো না? দেখ, আমি এসেছি। দেখ কাফরুষ, আমি এসেছি। আর তুই এখন নিজেও জানিস এখন তোর সাথে আর তোর এই রাজ্যটার কি হতে পারে। আমি আগেই তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই সব সময় নিজেকে বড় মনে করেছিস। আচ্ছা, এত কথা বলার সময় নেই, আর আমি এত কথা বলা পছন্দ করি না। সাথে সাথে আজম জিনের শরীর থেকে বড় বড় কাঁটা বের হতে শুরু করে। হাতের নিচ থেকে আরো 2টা হাত বের হয় আর মাথায় বড় বড় 2টা শিং বের হয়ে আসলো। ঠিক তখনই তার শরীর থেকে নীল ধোঁয়া ছাড়তে শুরু করলো। কিছু সময় পরে আজম জিন আমার দিকে তাকিয়ে একটা চিৎকার করে। তখন যেন পুরো রাজ্যটা থরথর থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ আকাশের দিক থেকে নীল ধোঁয়া আজম জিনের মুখের ভেতরে আসতে শুরু করে। এরপর কিছু সময় পরে আজম জিন কাবরুষের দিকে মুখ নিয়ে তার মুখ থেকে সেই ধোঁয়াটা বের করতে শুরু করে। আর সাথে সাথে ধোঁয়ার কুণ্ডলটা এবং সেই সাথে কিছু কাটা গিয়ে লাগে সেই শয়তান কাবরুষের শরীরে। তখন আমি তো অবাক হয়ে যাই, এ কি, কাবরুষের তো কিছুই হলো না। এবার কাবরুষ অনেক জোরে জোরে হাসতে হাসতে বলল, অজম, তুই আমার কিছুই করতে পারলে না। এবার এবার তোরে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। সাথে সাথে আজম জিনও ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে। এটা দেখে সেই শয়তান কাবরুষ আবারও ভয় পেয়ে যায়। তখন কাবরুষ ভয়ে ভয়ে বলে, এই, তুই এটা কি করেছিস? আমার ভেতরে এমন হচ্ছে কেন? তখন আজম জিন বলে, এখনই বুঝতে পারবি। এটা বলার সাথে সাথে শয়তান কাবরুষ আমার চোখের সামনেই ঠাস করে ফেটে যায়। সাথে সাথে আবারও আমাদের পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু করলো। আমি তখন আজম জিনের কাছে জিজ্ঞেস করি, বন্ধু, কি হচ্ছে সব? উত্তরে আজম জিন বলে, আসগর আলী, তুমি ভয় পেও না। আমি এখানে আছি তো নাকি? আর এই রাজ্যে আমি আসার কারণে এই রাজ্যটা ধ্বংস হয়ে যেতে চলেছে। তুমি এখন তোমার চোখ বন্ধ করো। আমি তখন দেখি বড় হুজুর মাটিতে পড়ে আছে। এটা দেখে আজম জিনকে বলি, বড় হুজুরের কি হবে? তখন আজম জিন আমাকে বলে, আসগর আলী, তুমি এটা নিয়ে ভেবো না। বড় হুজুর তার বাড়িতে চলে যাবে। তারপর আমি আমার চোখ দুটো বন্ধ করি। কিছু সময় পর আজম জিন আমাকে চোখ খুলতে বলে। আমি চোখ খুলে দেখি আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আরো দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে আজম জিন। তখন আমি আমার আশেপাশে তাকিয়ে দেখি আমার চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি বুঝতে পারি এখন এখানে রাত। তারপরে আমি আজম জিনকে বলি, বন্ধু, আমার কিছু প্রশ্ন জানার আছে তোমার কাছে। তখন আজম জিন বলে, আমি জানি তুমি কি জানতে চাও, তাহলে শোনো, আমি বলছি। এটা বলে আজম জিন বলতে শুরু করলো, তোমার প্রথম প্রশ্ন, ওই শয়তান তোমার বড় হুজুর আর তোমাকে মানুষ রূপ ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু তোমরা কিছু বুঝতে পারোনি কেন? এটার উত্তর হলো,
এই শয়তান কাবরুষ অনেক শক্তিশালী জিন ছিল, আর তার বিশেষ একটা ক্ষমতা ছিল, আর সেটা হলো সে যখন তখন যে কোনো হুজুর, কবিরাজ বা কোনো সাধারণ মানুষকে নিজের বশ করে নিতে পারত। তোমার হুজুরকে তো বশ করেই নিয়েছিল, কিন্তু তোমাকে সে বশ করতে পারেনি, কারণ তোমার ভেতরে অন্যরকম একটা শক্তি আছে। তুমি অবশ্য ধীরে ধীরে সেটা বুঝতে পারবে। আর তোমার তৃতীয় প্রশ্ন, আমি ওই শয়তান কাপুরুষের রাজ্যে কিভাবে প্রবেশ করেছিলাম, তাহলে শোনো। আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ আমি তখন মাথা গরম করে কাজ করেছিলাম। ওই শয়তান কাপুরুষ তার রাজ্যে একটা সুরক্ষা কবচ দিয়ে রেখেছিল। আমি চাইলেও সেখানে তখন ঢুকতে পারছিলাম না। তখন হঠাৎ আমার আব্বা জান আমার মাথার ভেতর বলে, আজম, তুমি অনেক শক্তিধর জিন, কিন্তু এটা কখনো ভুলে যেও না, একটু মাথা ঠান্ডা রেখে কাজ করো, তুমি সবকিছু পারবে। তারপরে আমি একটা জিনিস বুঝতে পারি, আমার একটা শক্তি দিয়ে এদের কিছুই করতে পারবো না, কিন্তু যদি আমি দুইটা শক্তি একসাথে ব্যবহার করি তাহলে কি হবে, সেটা তো একবার দেখার চেষ্টা করা উচিত। তাহলে পরে তুমি তো দেখলে আমার মুখ থেকে বের হওয়া ধোঁয়া আর আমার শরীরের কাটা একসাথেই মারার পরেই পুরো এরিয়া সুরক্ষিত কবচটা কেটে যায়, আর তারপরেই আমি ভিতরে যাই। বাকিটা তো তুমি সব জানোই। তখন আমি যেই না কিছু বলতে যাব, ঠিক তখনই আজম জিন আমাকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি তোমার এখনো একটা প্রশ্নের উত্তর লাগবে। তোমার প্রশ্ন হলো, আমি যখন প্রথমবার তোমার আর কাবরুষের সামনে গিয়েছিলাম তখন বাইরে এত আওয়াজ হচ্ছিল কেন? উত্তরটা হলো, আমি সরাসরি তোমাদের ওখানে প্রথমে আসিনি, এসেছিল আমার ছায়া মূর্তি, যাতে করে তোমার কোনো ক্ষতি না হয়। আর ওদিকে আমি নিচে কাবরুষের অনুসারী জিনগুলোকে শেষ করে দিয়েছিলাম। তারপরে তুমি তো দেখেছিলে একটা নীল আলো আমার ভেতর প্রবেশ করেছিল, ওটা আমিই ছিলাম। এত সব শুনে আমি আজম জিনের দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে থাকি। কিছু সময় পরে আজম জিন আবারও বলে, আসগর আলী, আমি এখন চলে যাচ্ছি, খুব দ্রুত আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এটা বলে আজম জিন আমার সামনে থেকে চলে যায়। তখন আমি মনে মনে ভাবি, তার মানে কি খুব তাড়াতাড়ি আবারও কেউ তার সমস্যা নিয়ে আমার কাছে আসছে? এই বলে আজগর মামা সেই দিন ঘটনাটা শেষ করে। ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আপনার কাছে এই ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো, ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেশ বিদেশে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আর ইমরান ভাই, আমার লেখার ভেতরে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভূতাড্ডাকে সাপোর্ট করার জন্য। আশা রাখি সবসময় ভূতাড্ডার পাশে থাকবেন আপনারা। আজকের মতো চলে যাচ্ছি, আমি রাসেল হোসেন রাজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভাই, আজকে কিন্তু আজম জিন মানে অন্য এক লেভেলে পৌঁছে গেছে। আমরা সচরাচর আজম জিনের যেই ভয়াবহ রূপ দেখে থাকি, আজকে কিন্তু সেই মাত্রাটাও ছাড়িয়ে অন্য এক লেভেলে চলে গেছে। ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত সুন্দর আর ইউনিক একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে রাসেল রাজ ভাইয়ের আজম জিনের আজকের ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের আয়োজন।
আশা করি আজকের আয়োজনটি আপনাদের বেশ ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যত তাড়াতাড়ি আপনারা আমাদের চ্যানেলের ৫,০০০ সাবস্ক্রাইবার হিট করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনারা শুনতে যাচ্ছেন কাভারিশ 2.0, অর্থাৎ ১,০০০ স্পেশালে আপনারা যে কাভারিশের ঘটনা শুনেছিলেন, তারই কিন্তু দ্বিতীয় খণ্ড আপনারা শুনতে যাচ্ছেন ৫,০০০ স্পেশালে। তো আশা করি খুব তাড়াতাড়ি আপনারা ৫,০০০ সাবস্ক্রাইবার হিট করে ফেলবেন। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী, আপনাদের জন্য কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।